বৃষ্টি কমেছে শেষ রাতের দিকে। কমেছে বলতে একদমই নাই হয়ে গিয়েছে। এতক্ষণ আসমান কালো মেঘে ঢেকে ছিল, কিন্তু এখন দুই একটা তারা ফুটেছে। থালার মতো বিশাল চাঁদ পূর্ব দিকে ঢলে পড়েছে। চারিদিকে শ্রুতি মধুর সুরে ভেসে আসছে আজানের শব্দ। আদ্রিতা হাঁটছে, মাথা নিচু করে বিরতিহীন হেঁটেই চলেছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে জানা নেই তার। শুধু এইটুকু জানে, চলে যেতে হবে বহু দূরে, অতিপ্রিয় মানুষের নিকটে আর ফেরা যাবে না। নিজেকে বাঁচিয়ে রাখতে হবে নিজের দায়িত্বে। কারো ঘাড়ে বোঝা হওয়া চলবে না। জামাকাপড় ভিজে জবুথবু হয়ে আছে, চুল হতে টপ টপ পরে পানি পড়ছে। ভোরের শীতল বাতাসে শরীর কাঁপিয়ে তুলছে। ভাইয়া, গাড়ি থামাও, জলদি। ইশারা এবং আসিফ হাসপাতাল থেকে বাসায় ফিরছিল। বৃষ্টির কারণে আটকে পড়েছিল হাসপাতালে। বৃষ্টি কমতেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। হঠাৎ করে ইশারা একটা মেয়ে দেখতে পায়, এলোপাতাড়ি হাঁটছে। আসিফ গাড়ি থামায়, বিরক্তিতে চোখ মুখ কুঁচকে তাকায় ইশারার পানে। সুথায়, কি হয় তোর, সব সময় বিরক্ত কেন করিস? ইশারা হাতের আঙুলের সাহায্যে রাস্তার পানে দেখায়। ল্যাম্পপোস্টের আলোতে একটা মেয়েকে স্পষ্ট দেখা যাচ্ছে। আসিফের মুখ ফুসকে বেরিয়ে আসে, আদ্রিতা এখানে। ইশারা ভ্রু কুঁচকায়, তুই চিনিস ওকে? জবাব দেয় না আসিফ। অতিদ্রুত সিটবেল্ট খুলে নেমে পড়ে গাড়ি থেমে বড় বড় পা ফেলে এগিয়ে যায় আদ্রিতার নিকট। ইশারাও আসিফকে ফলো করে। আদ্রিতা, তুমি এখানে কেন? পরিচিত কণ্ঠস্বর শুনে থামে আদ্রিতা, ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। আসিফকে দেখে একটু হাসার চেষ্টা করে, বলে, এমনি 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 কেউ এত রাতের রাস্তায় হাঁটে? পাগল ভেবেছ আমাদের? সত্যি কথা বলো, নাকি বাড়ির পথ ভুলে গেছো? ইশারার কথায় আদ্রিতা ঘাবড়ায়। নিজের দুর্বলতা বুঝতে দেওয়া যাবে না। বলতে পারবে না, আবরার তাসনিন আমায় ফেলে চলে গেছে, এখন আমার কেন জায়গা নেই যাওয়ার? আদ্রিতা। আসিফের ডাকে ভাবনার জগৎ থেকে বের হয় আদ্রিতা। থেমে থেমে বলে, বাড়ির পথ ভুলে গিয়েছি। আসিফের বিশ্বাস হলো না, তবুও যেতে পুনরায় খাটায় না, বরং বলে, গাড়িতে ওঠো, পৌঁছে দিচ্ছি। নাকচ করতে পারে না আদ্রিতা। বিনা বাক্যে মাথা নেড়ে সম্মতি প্রদান করে এবং ইশারার সঙ্গে গিয়ে গাড়িতে বসে। আসিফ ওদের পেছনে পেছনে যায়। ইশারা প্রচুর কথা বলে, সে তার মতো করে আদ্রিতাকে এটা ওটা বলেই যাচ্ছে। আদ্রিতা হ্যাঁ হুতে জবাব দিচ্ছে। এক পর্যায়ে ইশারা বলে, তোমার বাড়িতে কে কে আছে? আদ্রিতা খানিকক্ষণ তাকিয়ে থাকে ইশারার মুখ পানে। মনে মনে ভাবে, তার কি আসলেই বাড়ি আছে? কেউ কি আছে তার ভালো সময় কিংবা খারাপ সময়ের সঙ্গী? কেউ কি আছে যে তাকে ভালোবাসে, বুকে আগলে রাখে, মন খারাপের সঙ্গ দেয়? না হব অনেক ভেবেও কাউকে খুঁজে পায় না আদ্রিতা। আখি পল্লবে অশ্রু জমে, আনমনে বলে ওঠে, আমার কেউ নেই, কখনোই কেউ ছিল না। কেউ ভালোবাসেনি আমায়, কেউ কখনো বুকে জড়িয়ে বলেনি, আমি তো আছি। প্রচণ্ড মন খারাপে কেউ পাশে বসে বলেনি, সব ঠিক হয়ে যাবে। একাকিত্বে কেউ কখনোই সঙ্গ দেয়নি। পৃথিবীর কোনো মানুষই সুখী নয়, সবারই কম বেশি দুঃখ রয়েছে, কিন্তু আমার কম বেশি নয়, পুরোটাই দুঃখ। আমি এক হতভাগা নারী, যে সারা জীবন ভালোবাসা খুঁজে বেড়ালো কিন্তু পৃথিবীর বুকে একটু ভালোবাসা পেল না। ইশারা অবাক নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখ পানে। চমকেছে বেশ। আসিফের বুকের ভেতরটা কেঁপে ওঠে। সিয়াম, আমান, আহাদ এবং ইভান পাগলের মতো খুঁজে চলেছে আদ্রিতাকে। তাদের কানে খবর পৌঁছে গিয়েছে যে আদ্রিতা আরিফের বাড়ি থেকে বেরিয়েছে। সেই থেকে ওরা খুঁজছে। চারজন চারদিকে ছড়িয়ে পড়ছে, চোখে মুখে আতঙ্কের ছাপ। আদ্রিতা হারিয়ে গেলে কি হবে? আবরার মুখে যাই বলুক, কিন্তু ওরা জানে, এই মেয়েটি হারিয়ে গেলে আবরার তাসনিন বাঁচবে না, কিছুতেই বাঁচবে না। ভোরের আলো প্রায় ফুটে উঠেছে, এখনো আদ্রিতাকে খুঁজে পায়নি ওরা। হতাশ সিয়ামের কান্না পাচ্ছে, হাঁটু মুড়ে বসে পড়ে রাস্তার পাশে। তখনই দেখতে পায় টনি এবং ইমার রাস্তার পাশে থাকা আইসক্রিমের দোকানের পাশে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে আলোচনা করছে। তখনই সিয়ামের মাথায় একখানা আইডিয়া চলে আসে, যাদের জন্য আজকে আদ্রিতা আবরারের সঙ্গে নেই তাদের একটু সাজা দেওয়াই যায়। ভাবতে ভাবতেই কল করে বাকি বন্ধুদের। আবরারকেও টেক্সট দিতে ভুলে না। তারপর চার বন্ধু জড়ো হয়ে পা টিপে টিপে এগিয়ে যায়। আইসক্রিম দোকানের সামনে গিয়ে চারজন গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে, হায় আল্লাহ, এখানে দুইজন বুইড়া মানুষ পিরিতি করতেছে। কে কোথায় আছেন তাড়াতাড়ি এগিয়ে আসেন, দেখে যান আমাদের মতো যুবকদের ছক্কা মেরে কিভাবে রাস্তার মধ্যেই ডার্ক রোমাঞ্চ করার শুরু করছে।
বলতে বলতে আহাত দিয়ে টনিকে ধরে আমান ইমাকে। সিয়াম ওদের থামিয়ে নিজে কবিতার সুরে বলে, চিহহ চিহহ চিহহ, এক পা গেছে কবরে, তবুও আপনাদের ভাটা পড়েনি যৌবনে। এই জন্যই কবি গুরু বলেছিলেন, ওহে বৎস সিয়াম, এক যুগ আসিবে দেখিস 60 বছরের বুড়িও সাজিবে জোয়ান। করবে তারা রমরম রাস্তাঘাটের মধ্যে, তুই বাছার অ্যাকশন নিস তাদের বিরুদ্ধে। কবিতা শুনে বাকিরা বলে, বাহহ বাহহ কি সুন্দর কবিতা। ইমা বলে, তোমরা কি করছো এসব, রেপুটেশন নষ্ট হবে আমার। সিয়াম জবাব দেওয়ার সুযোগ পায় না। তারই মধ্যে আশেপাশের যত বাড়ি ছিল সব বাড়ির লোকজন জড়ো হয় এবং তাদেরকে আমান সুন্দর করে বোঝায়। আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম, তখন দেখি ওনারা দুজন এই দোকানের পাশে চিহহ বলতেও পারছি না আমি। ওই আর কি কালার রোমাঞ্চ করছিল উইথাউট ড্রেসআপে। সকলেই চি চি করতে থাকে। ইমা এবং টনির কোনো কথাই শোনে না। একজন মুরব্বী সিয়ামের থেকে ইমার স্বামীর নাম্বার নেয় এবং তাকে কল দেয়। বলে, সকাল 10টায় এই এলাকার কাউন্সিলে সালিসি বসানো হবে, সেখানে যেন তিনি উপস্থিত থাকে। আরিফ বুঝতে পারে না ঠিক কিসের সালিসি বসবে আর তাকে বা কেন ডাকা হলো। ইমা সিয়ামের মুখ পানে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে জ্বালিয়ে দিবে। এটা দেখে সিয়াম মুচকি হাসে। আমানের কাঁধে হাত রেখে বলে, বুঝলি বন্ধু, তোর ক্রাশ নার্গিস আপার একখানা গান আমার ঠোঁট ফেটে বেরিয়ে আসছে। চল শালা একসাথে গাই। ধইরা নিয়া ভুইরা দিল বেগুন আমার থলিতে, আর যাব না বেগুন তুলিতে ও সিয়ামরে। এইবারের মতো মাপ কইরা দে। আসিফ ইশারা এবং আদ্রিতা দাঁড়িয়ে আছে চৌধুরী বাড়ির মূল ফটকে। আদ্রিতার বুক কাঁপছে, কলিং বেল বাজাতে ইচ্ছে করছে না। ইশারা বড়ই অধৈর্য ব্যক্তি, তাই সে কলিং বেল বাজায় এবং সাথে সাথে দরজা খুলে যায়। দরজার সামনে থাকা ব্যক্তিটিকে দেখে আদ্রিতা চমকায়। এটা কি হলো? এই মানুষটির মুখোমুখি তো হতে চায়নি আদ্রিতা, তার থেকে দূরে সরতে চেয়েছিল।